ইসরায়েলের সুপ্ত পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় বাধা হচ্ছে ইরান। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইসরায়েলের সেই সুপ্ত পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় বাধা ইরান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার ঠিক আগের মুহূর্তে একটা জরুরি ফোন গিয়েছিল হোয়াইট হাউসে। ফোনটা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার একমাত্র উদ্বেগ ছিল ওয়াশিংটন যেন তেহরানের সঙ্গে কোনো অবস্থাতেই যুদ্ধবিরতির পথে না হাঁটে। অন্যদিকে লেবাননে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পরও বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান তারা থামাবে না। বিশ্লেষকদের বড় অংশ মনে করে তাই যে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে প্রশ্ন হলো, এই সংঘাত কি কেবল বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিজীবন বা তার উগ্র সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ? না, বাস্তব চিত্র বলছে কিন্তু অন্য কথা। ইসরায়েলের রাজনৈতিক এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত অভিজাত শ্রেণীর কাছে ইরানের পরাজয় কেবল একটা সামরিক বিজয় নয়, বরং এটা তাদের গ্রেটার ইসরায়েল প্রকল্প বাস্তবায়নের পথে একটা অপরিহার্য পদক্ষেপ। গত কয়েক দশকে ইসরায়েল তার পথের অধিকাংশ বাধাই সরাতে পেরেছে, কিন্তু ইরান এখনো পর্যন্ত অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েলের বিরুদ্ধে। পশ্চিমা মিডিয়ায় গুঞ্জন রয়েছে, ইরানে সরাসরি যুদ্ধে টানতে ইসরায়েল ওয়াশিংটনকে ব্যাপক প্ররোচিত করেছে। তবে তারা ইরানের পাল্টা সক্ষমতা এবং অটল মনোভাবের কাছে হোঁচট খেয়েছে। গ্রেটার ইসরায়েল নামের জায়নবাদী এই রাজনৈতিক কৌশলের বিস্তার কেবল প্রাচীন ধর্মতাত্ত্বিক অবস্থান নয়, কিংবা নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত রাষ্ট্র গঠনের স্বপ্নেও সীমাবদ্ধ নয়। আধুনিক প্রেক্ষাপটে এর লক্ষ্য হলো নতুন নতুন ভূখণ্ড দখল করে মধ্যপ্রাচ্যে নিজেদের একছত্র সামরিক আধিপত্য এবং রাজনৈতিক প্রভাব আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে যাওয়া। কিন্তু গত কয়েক দশকে ইরানই সেক্ষেত্রে ইসরায়েলের এই উচ্চাকাঙ্ক্ষী পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই প্রকল্পের মূলে রয়েছে সীমানা বিস্তার। কয়েক দশক ধরে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করেছে তা মূলত এক প্রকার দখলদারির সম্প্রসারণ। 1967 সালের ফিলিস্তিনের সীমানা এখন অনেকটা ইসরায়েলের অংশ হয়ে পড়েছে। সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের এলাকা ছাড়া করার এক সুদূর প্রসারী নীল নকশা চলমান রয়েছে। ফিলিস্তিনিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ইসরায়েল এখন উত্তর, পূর্ব এবং দক্ষিণ তিন দিকেই চোখ দিয়েছে। 1919 সালের বিশ্ব জায়নবাদী সংগঠনের মানচিত্র অনুযায়ী বর্তমান লেবাননের দক্ষিণাংশ, সিরিয়ার গোলান মালভূমি, জর্ডন নদীর পূর্ব তীর এবং মিশরের সিনাই উপদ্বীপের কিছু অংশ তাদের লক্ষ্যবস্তু। গোলান মালভূমিকে ইসরায়েল এরই মধ্যে গ্রাস করে নিয়েছে বলা যায়, যা সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ইসরায়েলি আধিপত্য আরও শক্তিশালী করেছে। দক্ষিণ লেবানন এবং লিটানি নদীর জলসম্পদ এবং প্রাকৃতিক বৈচিত্র্য ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অভিযানের প্রধান কারণ। জর্ডানের উর্বর ভূখণ্ড এবং ইরাক ও ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় জর্ডান নদীর ওপর নিয়ন্ত্রণকেও ইসরায়েল অত্যন্ত জরুরি বলে মনে করে। তাই গ্রেটার ইসরায়েল মানে কেবল কাঁটাতারের বেড়া বৃদ্ধি নয়, বরং এমন এক পরিবেশ তৈরি করা যেখানে ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো প্রতিবেশীর সীমানায় অবাধে অনুপ্রবেশ এবং অপারেশন চালাতে পারবে। 1947 সাল থেকে ফিলিস্তিনিদের ওপর 2024 লেবাননে এবং সম্প্রতি সিরিয়ার অস্থিরতাকে পুঁজি করে ইসরায়েল যা করছে তার মূল কথা হলো একতরফা সামরিক ক্ষমতা প্রয়োগের বৈধতা।
ইসরায়েল এখন তার প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে লোহিত সাগর হয়ে আফ্রিকার সোমালিয়া পর্যন্ত বিস্তৃত করতে চায়। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের অধীনে আসা এবং মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর ওপর নরমালাইজেশন বা সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি চাপিয়ে দেওয়ার পেছনেও রয়েছে কিন্তু সেই কৌশল। তারা চায় এমন এক আঞ্চলিক নিরাপত্তা বলয় যেখানে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোয় তাদের নিজস্ব বা যৌথ ঘাঁটি থাকবে, যার মাধ্যমে তারা প্রয়োজনে যে কোনো দেশে আগাম আক্রমণ চালিয়ে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে, ঠিক যেমনটা তারা মিশরের সঙ্গে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে করে রেখেছে। এক্ষেত্রে ইসরায়েলের পথের কাঁটা হচ্ছে ইরান। কে না ইরান। গত কয়েক দশকে ইসরায়েল তার পথের অধিকাংশ বাধাই সরাতে পেরেছে, যেটা আগে বললাম, কিন্তু ইরান এখনো পর্যন্ত অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েলের বিরুদ্ধে। পশ্চিমা মিডিয়ায় গুঞ্জন রয়েছে ইরানে সরাসরি যুদ্ধে টানতে ইসরায়েল ওয়াশিংটনকে ব্যাপক প্ররোচিত করছে, তবে তারা ইরানের পাল্টা সক্ষমতা এবং অটল মনোভাবের কাছে ভয়ঙ্কর রকমের হোঁচট খেয়েছে। মাসখানেকের সরাসরি যুদ্ধে ইসরায়েলের যে ব্যর্থতা ফুটে উঠেছে সেটা হলো আমেরিকার প্রত্যক্ষ সাহায্য ছাড়া, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদত ছাড়া ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কোনো রকমের সক্ষমতা কিন্তু ইসরায়েলের নেই। ইরান নিজেকে শুধু রক্ষাই করেনি, বরং হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম তেলের রুট নিয়ন্ত্রণে রেখে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজের আধিপত্য বজায় রেখেছে। এটা ইসরায়েলের একছত্র আধিপত্য তৈরির স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন মনে হচ্ছে এক ধরনের আতঙ্ক বা ফোবিয়ায় ইসরায়েল আক্রান্ত হয়েছে এবং মনে হচ্ছে যে অস্তিত্ব রক্ষার সংকটে পড়ার মতো কোনো অনুভূতি ইসরায়েল রাষ্ট্রটার নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের তাহলে ভবিষ্যৎ কি? ইসরায়েলি প্রশাসনের এই বেপরোয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় উল্টো ফল আসতে শুরু করেছে। ইসরায়েলের তথাকথিত মিত্র দেশগুলোর কৌশলেও বদল আসতে পারে। যে আঞ্চলিক প্রতিরোধের মুখোমুখি ইসরায়েল এখন হচ্ছে তা কেবল ইরানের প্রক্সি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিও নিজেদের নিরাপত্তার কথা ভেবে ঐক্যবদ্ধ হতে পারে। সবচেয়ে বড় বিপত্তি আসতে পারে ওয়াশিংটনের তরফ থেকেই। আমেরিকার জনমতের পাল্লা দিন দিন ইসরায়েলের বিরুদ্ধে ঝুঁকছে। আগামীর নির্বাচনগুলোয় আমেরিকান কংগ্রেস এবং হোয়াইট হাউসে ইসরায়েল বিরোধীরা জায়গা করে নিলে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন আর জোরালো কিন্তু নাও থাকতে পারে। আর তাই সেই দিন ঘনিয়ে আসার আগেই বেঞ্জামিন নেতানিয়াহু ইরান যুদ্ধকে জিইয়ে রেখে নিজের বিপজ্জনক লক্ষ্য হাসিলের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ইতিহাসের অমোঘ নিয়ম বলছে কিন্তু আধিপত্যবাদ এবং বল প্রয়োগ নীতি দীর্ঘস্থায়ী হয় না কখনোই, বরং এটা শেষ পর্যন্ত নিজেই নিজের পতনের পথ প্রশস্ত করে। তাই ইসরায়েলের পতনের যে বেশি দেরি নেই, বিশ্বের সমস্ত বিশ্লেষকরাই কিন্তু সে কথা বলছেন। কি বুঝলেন? একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, মানে বলতে পারেন রাজ্যের নির্বাচনের এই অস্থির সময়টা সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকমের সংঘাত থেকে কিন্তু দূরে থাকুন। ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না, এটা জেনে রাখবেন, এটা মনে রাখবেন। আপনাদের জন্য পদে পদে ফাঁদ পাতা হবে এই নির্বাচনে। তাই সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।